ভোরের আলো ফোটার আগেই কাশীর মন্দিরগুলোতে মঙ্গল আরতি শুরু হয়ে যায়। দশাশ্বমেধ ঘাটে সারি সারি প্রদীপ প্রজ্বলিত হয়। চন্দনের পবিত্র সুগন্ধ সমগ্র পরিবেশে ছড়িয়ে পড়ে, আর পুণ্যপ্রার্থীরা খালি পায়ে ভেজা সিঁড়ি বেয়ে গঙ্গার জলে ডুব দিতে নামে। এই শহরে একদিকে আধ্যাত্মিকতা বিরাজ করে, আর অন্যদিকে জাগতিক জীবন। একদিকে যেমন বৈরাগীরা রয়েছেন, অন্যদিকে তেমনি সাধারণ মানুষেরা আছেন যারা প্রতিদিন ভোরে উঠে দুমুঠো অন্নের খোঁজে কর্মব্যস্ত হয়ে পড়েন এবং দিন শেষে শ্রান্ত দেহে গৃহে ফেরেন। এই পুণ্যভূমিরই একটি প্রাচীন ইটের গলির শেষ প্রান্তে একটি ছোট্ট কুটির অবস্থিত ছিল। ইমারতটি বেশ পুরনো, চালের উপর লতাপাতা গজিয়েছিল, আর কাঠের জানলার কপাট জীর্ণ অবস্থায় ছিল। তবে ওই কুটিরে এমন এক যুবকের বসবাস ছিল যার দৃষ্টিতে এক অসামান্য দীপ্তি খেলা করত, অক্লান্ত মেহনতের দীপ্তি, যা কোনো বৈষয়িক সম্পদ দ্বারা অর্জন অসম্ভব। সেই যুবকের নাম অর্ণব। অর্ণবের বয়স তখন 24-এর কোঠায়। ছিপছিপে শারীরিক গড়ন, আঙুলগুলোতে সর্বদা কাঁচা মাটির প্রলেপ, কপালে শ্রমের বিন্দু, আর মুখে এক প্রশান্তির ছাপ। সে পেশাগতভাবে একজন মৃৎশিল্পী ছিল। তার পিতাও মাটির কাজ করতেন, পিতামহ এই শিল্পের চর্চা করে গেছেন। এই সৃজনশীলতা তার শিরায় শিরায় প্রবাহিত ছিল। প্রাতঃকাল 6:30টায় সে তার চটের ব্যাগটি কাঁধে তুলে নিত, যার ভেতরে মজুদ থাকত ছাঁচ, খোদাই করার যন্ত্র আর কিছু সরঞ্জাম। পুরনো সাইকেলে চেপে সে মহাজনের আড়তে গিয়া হাজিরা দিত। এরপর যেখানেই বরাত মিলত সোজা সেখানে পাড়ি জমাত। অর্ণবের কাছে প্রতিমা গড়া নিছক অর্থ রোজগারের মাধ্যম বলে গণ্য হতো না। যখন সে কোনো সাধারণ কাদার তলে প্রথম আঙুলের ছোঁয়া দিত এবং সেটিকে অবয়ব দিতে আরম্ভ করত, তখন তার অন্তরে এক পরম তৃপ্তি অনুভূত হতো, যেন এক জড় পদার্থকে সে জীবন্ত করে তুলছে। স্যাঁতস্যাঁতে কারখানায় বসে কাজ করা, প্রচণ্ড গরমে চুল্লির সামনে ঘণ্টার পর ঘণ্টা কাটানো, পোড়া মাটির ধোঁয়ায় শ্বাস নেওয়া, এগুলোই তার প্রাত্যহিক জীবনের অঙ্গ ছিল, আর এসব নিয়ে তার বিন্দুমাত্র আক্ষেপ ছিল না। তার পরলোকগত পিতা মৃত্যুর আগে কেবল একটি উপদেশই দিয়েছিলেন: পুত্র, সৎ পথে উপার্জিত রুজি কখনোই তুচ্ছ নয়। পেশা দিয়ে ব্যক্তিকে মাপা উচিত নয়, তার অন্তরের উদ্দেশ্য বিচার করা উচিত। অর্ণব এই মহামূল্যবান বাক্যটি নিজের সত্তার সাথে গেঁথে নিয়েছিল। সেই কাশীতেই এক সচ্ছল দোতলা বাড়িতে বাস করত রিয়া। তার পিতা ডাকঘরে করণিক হিসেবে কর্মরত ছিলেন। সংসারে মোটামুটি আর্থিক সচ্ছলতা ছিল, কংক্রিটের ছাদ ছিল, মাথার উপর পাখা ঘুরত। রিয়া কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিল। সে চিরকাল নিজেকে 10 জনের চেয়ে একটু ভিন্ন প্রকৃতির ভাবত। চারপাশের যেসব কন্যারা অল্প বয়সে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে গৃহবধূ হয়ে যেত, রিয়া তাদের মতো হতে চাইত না। তার হৃদয়ে এক উচ্চাকাঙ্ক্ষা লালিত ছিল, একজন প্রতিষ্ঠিত চাকুরিজীবী জীবনসঙ্গী, একখানা সুদৃশ্য বাংলো এবং সমাজের বুকে প্রতিপত্তি। সে প্রায়শই উচ্চারণ করত, আমার আগামী দিনগুলো সম্পূর্ণ আলাদা হবে। তবে নিয়তি সর্বদা মানুষের আকাঙ্ক্ষার সমান্তরালে হাঁটে না। যেদিন অভিভাবকরা রিয়ার বিবাহ অর্ণবের সাথে চূড়ান্ত করে ফেললেন, সেদিন সে তীব্র আপত্তি জানাল, অশ্রুপাত করল, গো ধরল, জননীকে অনুনয় করল, পিতার সাথে বাগবিতণ্ডায় জড়াল। তবে পিতার স্বাস্থ্য ক্রমশ ভেঙে পড়ছিল, অন্যদিকে সংসারের ঘাড়ে দেনা চেপেছিল। বিবাহ দ্রুত চুকিয়ে ফেলার একরকম মানসিক চাপ বিদ্যমান ছিল। তাছাড়া আরও একটি বিশেষ কারণ ছিল, অর্ণবের মা আর রিয়ার পিতা পূর্ব পরিচিত ছিলেন। প্রবীণরা একত্র হয়ে চূড়ান্ত ভয়সালা নিয়ে খেললেন। রিয়ার একগুয়েমি শেষ পর্যন্ত বাস্তব অবস্থার কাছে হার মানল। বিবাহ অনুষ্ঠান খুব সাধারণভাবেই মিটে গেল। সানাই বাজল, নিমন্ত্রিতরা উপস্থিত হল, শুভদৃষ্টি সম্পন্ন হল এবং রিয়া নববধূর বেশে অর্ণবের গৃহে প্রবেশ করল। প্রথম দিককার কয়েকটা মাস মন্দ কাটল না। অর্ণব প্রকৃতিগতভাবে অত্যন্ত অমায়িক ও পরিষ্কার মনের অধিকারী ছিল। সে দিনের শেষে কারখানা থেকে ফেরার পথে রিয়ার জন্য কখনো জিলিপি কিনে আনত, কখনো বা তার প্রিয় লাল রঙের ফিচে সংগ্রহ করে আনত। একদিন সে তার জন্য কাশীর নাম করা রাবড়ি নিয়ে হাজির হল এবং মিষ্টি হেসে বলল, এই রাবড়ি চেখে দেখলে মনের সব ক্লান্তি দূর হয়ে যাবে। রিয়া সেদিন মৃদু হেসেছিল। অর্ণবের জননীও ভীষণ স্নেহশীলা ছিলেন। রিয়াকে নিজের কন্যার আসনেই বসিয়েছিলেন। কুটিরটি সংকুচিত হলেও, বিলাসিতার উপকরণ নগণ্য হলেও, সেখানে এক নির্মল ভালোবাসার উষ্ণতা বিরাজ করত।
তবে সময়ের সাথে সাথে রিয়ার অন্তরের চাপা অসন্তোষ মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করল। একদিন সে তার এক প্রাক্তন সহপাঠিনী প্রমিতার গৃহে বেড়াতে গেল। প্রমিতার স্বামী একটি নামী তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত ছিল। পরিপাটি ইস্ত্রি করা শার্ট, মোটা অঙ্কের মাইনে, 4 চাকার গাড়িতে কর্মস্থলে যাতায়াত করত। প্রমিতা দামি কার্পেট কিনেছিল, আসবাবপত্র আধুনিক ছিল, ডাইনিং টেবিলে ঝকঝকে ক্রোকারি সাজানো ছিল। রিয়া ওই ড্রয়িং রুমে বসে নিজের অবস্থার সাথে তুলনা করতে বসল এবং তার হৃদয় ঈর্ষায় জ্বলতে লাগল। সে যখন নিজের ডেরায় ফিরল তখন অর্ণব তার বিবর্ণ জামা থেকে কাদার দাগ তোলার চেষ্টা করছিল। হাতের তালুতে শুকনো কাদা মাটির প্রলেপ লেগেছিল। তাকে ওই অবস্থায় দেখে রিয়ার মনে এক চরম বিতৃষ্ণার জন্ম নিল। মহল্লায় এমন কয়েকজন রমণী বাস করত যাদের পরচর্চা করা ছাড়া অন্য কাজ ছিল না। একদিন কলের ধারে এক প্রতিবেশী মহিলা ব্যঙ্গ করে বলল, ওলো রিয়া, তোর স্বামী তো আজ জমিদারের উঠোনে মাটি ছানছিল। আরেকজন টিপ্পনি কেটে বলল, আহারে, মেয়েটা শেষে কুমোরের বউ হয়ে গেল, ওর বাবা এত টাকা খরচ করে কলেজে পড়ালো। তারা খিল খিল করে হাসতে হাসতে চলে গেল। হয়তো তাদের কাছে এটি শ্রেষ্ঠ একটি মস্কারা ছিল, তবে রিয়ার কর্ণকুহরে সেই সম্বোধন কুমোরের বউ তীরের ফলার মতো বিনতে শুরু করল। ওই দিন রাত্রিতে নৈশভোজের সময় রিয়া প্রথমবারের মতো অর্ণবকে প্রশ্ন করল, তুমি কি অন্য কোনো পেশায় যুক্ত হতে পারো না? লোকজন আমাকে নিয়ে ঠাট্টা তামাশা করে। অর্ণব আহার থেকে দৃষ্টি সরিয়ে ধীর স্বরে উত্তর দিল, রিয়া, পেশা যাই হোক না কেন, যতক্ষণ উদ্দেশ্য মহৎ এবং পরিশ্রমটা সম্পূর্ণ নির্ভেজাল, ততক্ষণ আত্মসম্মান বজায় থাকে। বাইরের লোকজন কে কি মন্তব্য করল তাতে তো আর আমাদের পেট ভরবে না। রিয়ার কাছে এই যুক্তিটি মোটেও গ্রহণযোগ্য বলে প্রতীয়মান হল না। তার ধারণা হল অর্ণব শুধুই নিজের ব্যর্থতাকে আড়াল করার বাহানা খুঁজছে। সে মৌন রইল ঠিকই, তবে তার মস্তিষ্কে এমন এক বিষবৃক্ষের বীজ পোতা হয়ে গেল যা অচিরে ভয়ানক পরিণতির দিকে ধাবিত হচ্ছিল। দিন গড়াল, মাস পেরোল। সংসারে তুচ্ছাতিতুচ্ছ কারণ নিয়ে দাম্পত্য কলহ নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়াল। কখনো ভেজা মাটির গন্ধ নিয়ে, কখনো অর্ণবের বাড়ি ফিরতে রাত হওয়া নিয়ে, আবার কখনো আর্থিক অনটনকে কেন্দ্র করে। রিয়ার এখন ওই গৃহের প্রতিটি বস্তুই চক্ষুশূল মনে হতো। মাটির স্তূপ, মরচে ধরা সাইকেল, উঠোনে পড়ে থাকা ছাঁচ, সমস্ত কিছুই তাকে তার ব্যর্থ ভবিষ্যতের কথা স্মরণ করিয়ে দিত। সে একবার আক্ষেপ করেছিল, আমার পরিচিতরা আজ কত বিলাসবহুল জীবন কাটাচ্ছে। অর্ণব সেদিনও নীরবতা পালন করেছিল। এক শ্রাবণের সন্ধ্যায় মুষলধারে বৃষ্টিপাত হচ্ছিল। অর্ণব একটি দীর্ঘ মূর্তি গড়ার কাজ সেরে ফিরেছিল। সারা শরীরে ক্লান্তি, পরিধেয় বস্ত্র সম্পূর্ণ সিক্ত ছিল। সে এসে চৌকাঠে পা রাখল। রিয়া ঘর থেকে বেরিয়ে এলো। তার চোখে মুখে কোনো মায়া ছিল না, সেখানে কেবল ক্রোধের আগুন জ্বলছিল। সে তিক্ত স্বরে বলল, অর্ণব, আমি আমার ভবিষ্যৎ নিয়ে যে রূপরেখা তৈরি করেছিলাম এটি তার ধারে কাছেও নেই। আমি একজন মাখামাটির কারিগরের স্ত্রী হিসেবে জীবন কাটাতে ইচ্ছুক নই। কেউ যখন জানতে চায় স্বামী কি পেশায় যুক্ত, জবাব দিতে আমার মাথা হেট হয়ে যায়। অর্ণব একটু গভীর দীর্ঘশ্বাস ছাড়ল। সে শান্তভাবে বলল, রিয়া, গ্লানি কোনো কাজ থেকে জন্মায় না। গ্লানি জন্মায় মানুষের সংকীর্ণ চিন্তাধারা থেকে। তবে রিয়া তখন কোনো হিতপদের শোনার মানসিকতায় ছিল না। সেদিন রাতে প্রথমবারের মতো স্বামী স্ত্রীর মধ্যে এক অলঙ্ঘনীয় প্রাচীর তৈরি হয়ে গেল, যে প্রাচীর ইট পাথর দিয়ে নয়, বরং রূঢ় বাক্যবাণ দিয়ে নির্মিত হয়েছিল। দাম্পত্য কলহ ক্রমশ চরমে পৌঁছতে লাগল। বাক্য বিনিময়ে সংক্ষিপ্ত হলেও তার তীক্ষ্ণতা অনেক বেশি মর্মান্তিক হতে শুরু করল। অবশেষে একদিন রিয়া চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল, আমি পিত্রালয়ে ফিরে যাচ্ছি। যে পর্যন্ত না তোমার পেশাগত পরিচয় পরিবর্তিত হচ্ছে, যে পর্যন্ত না তুমি সমাজে প্রতিষ্ঠিত হচ্ছ, আমি এমুখ হব না। সাধারণ কুমোরের স্ত্রী পরিচয় নিয়ে আমি আর এক দণ্ডও থাকব না। এই রূঢ় মন্তব্যটি যেন ঘরের বাতাসকে স্তব্ধ করে দিল। চারিদিকে শ্মশানের নীরবতা গ্রাস করল। অর্ণবের জননী রন্ধনশালায় উপস্থিত ছিলেন এবং তিনি প্রতিটি বাক্য নিজ চোখে শুনলেন। তার দু চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল। অর্ণব তাকে বাধা দিল না বা কোনো প্রকার কাকুতি মিনতিও করল না। এরপর সে ধীর পায়ে নিজের প্রকোষ্ঠে ঢুকে গেল। রিয়া নিজের পোশাক পরিচ্ছদ ব্যাগে ভরল। গভীর রাতে একটি রিকশা ডেকে চিরতরে গৃহত্যাগ করল। পরদিন প্রভাতেই গোটা মহল্লায় রটনা হয়ে গেল, মৃৎশিল্পীর স্ত্রী তাকে বর্জন করে চলে গেছে।
কেউ কেউ সমবেদনা জ্ঞাপন করল, কেউ বা আড়ালে ফিসফিস করল। উচ্চশিক্ষার অহংকারেই তো আজ এই পরিণতি। কিছু কুচক্রী প্রতিবেশী মনে মনে বেশ উল্লসিত হল। তবে অর্ণবের চেহারায় কোনো প্রকার যন্ত্রণার ছাপ দেখা গেল না। পরের দিন ভোরে সে নিয়মমাফিক ঘুম থেকে উঠল, নিজের সরঞ্জাম নিল, সাইকেলের প্যাডেলে পা রাখল এবং কারখানায় রওনা দিল, যেন পূর্বরাত্রে কিছুই ঘটেনি। অথচ ওই নির্দিষ্ট রাতে, যখন সমগ্র লোকালয় গভীর নিদ্রায় আচ্ছন্ন, অর্ণব একাকী সেই স্তব্ধ ঘরে বসে জাগরণ করছিল। মৃদু প্রদীপের আলোতে সে তার ছাত্রজীবনের একটি ডায়েরি খুলল। সেই পাতায় লুকিয়েছিল তার কৈশোরের অপরূপ সব ভাস্কর্যের নকশা, দেবদেবীর রূপ, পোড়ামাটির গয়না, মন্দিরের কারুকাজ। তার কলাভবনের মাস্টার মশাই প্রায়ই বলতেন, অর্ণব, তোর আঙুলের ডগায় এক ঐশ্বরিক জাদুকরী ক্ষমতা আছে। এই প্রতিভাকে আরও শান দে, মাটির কাজকে এক অন্য মাত্রার শিল্পকলায় পরিণত কর। তবে অকালে পিতার প্রয়াণের ফলে পরিবারের সমস্ত বোঝা তার কাঁধে এসে পড়েছিল। বিশ্ববিদ্যালয়ের বদলে হাতে উঠে এসেছিল কাদামাটি, আর স্বপ্নের বদলে স্থান পেয়েছিল মহাজনের চুল্লি। সেই নিঃসঙ্গ রজনীতে অর্ণব নিজের বিবেকের কাছে একটি দৃঢ় শপথ গ্রহণ করল। সে বিড়বিড় করে উচ্চারণ করল, তুমি পেশা পরিবর্তনের কথা বলেছিলে, আমি নিশ্চিতভাবে পরিবর্তন আনব, তবে সম্পূর্ণ নিজের যোগ্যতায়, নিজের নিয়মে, এবং বিশ্বকে এটা দেখিয়ে দেব যে যে মাটির কাজকে তুমি হেয় জ্ঞান করেছ, সেটাই একদিন আমার শ্রেষ্ঠ মুকুট হয়ে দাঁড়াবে। দূরে প্রবাহিত নদীর স্রোতের ধ্বনি ভেসে আসছিল। সে দৃষ্টি নত করল এবং তার চিন্তার জগতে এক নতুন দিগন্তের উন্মোচন হল। ঠিক পরদিন থেকেই সে নিজের প্রাত্যহিক রোজনামচা সম্পূর্ণরূপে পাল্টে ফেলল। সকালের দিকে সে পূর্বের ন্যায় পরিশ্রম করত। কারখানা, মহাজন আর বরাত অনুযায়ী প্রতিমা তৈরি। তবে সূর্যাস্তের পর সে শহরের একটি নামজাদা আর্ট কলেজে নৈশকালীন বিভাগে ভর্তি হল, যেখানে সেরামিক আর্ট এবং আধুনিক ভাস্কর্যবিদ্যার প্রশিক্ষণ দেওয়া হতো। প্রথম দিন যখন সে শ্রেণীকক্ষে প্রবেশ করল, তখন তার পরনে ছিল ধুলো মাখা শার্ট আর নখে মাটির কণা। অন্যান্য সহপাঠীরা ছিল অভিজাত পরিবারের আধুনিক রুচিসম্পন্ন ছেলেমেয়ে। কেউ তাকে দেখে তাচ্ছিল্যের হাসি হাসল, কেউ আবার কৌতূহলবশত প্রশ্ন ছুড়ল, দাদা, আপনিও কি এখানে ভর্তি হয়েছেন? অর্ণব আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, আগে হ্যাঁ, আগে ছিলাম সামান্য কারিগর, এবার প্রকৃত ভাস্কর হতে এসেছি। প্রথম দিনেই অধ্যাপক প্রত্যেককে কাদামাটি দিয়ে একটি প্রাথমিক মডেল তৈরি করার নির্দেশ দিলেন। অর্ণব যখন তার নিখুঁত ছাঁচটি প্রদর্শন করল, তখন সমগ্র শ্রেণীকক্ষ বিস্ময়ে হতভাগ হয়ে গেল। অধ্যাপক মুগ্ধ কণ্ঠে জানালেন, তোমার এই 2 হাত আগে থেকেই শিল্পের সাথে পরিচিত। তোমাকে প্রাথমিক বিষয় শেখানোর প্রয়োজন নেই, তোমাকে কেবল আধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং উন্নত নান্দনিকতা শেখাতে হবে। এই প্রশংসা বাক্যটি অর্ণবের জীবনের প্রথম বড় প্রাপ্তি ছিল। ক্রমান্বয়ে সে ফাইবার গ্লাস কাস্টিং, টেরাকোটা মিউরাল, 3D স্কাল্পচার এবং সমসাময়িক সেরামিক শিল্পের খুঁটিনাটি রপ্ত করতে লাগল। গভীর রাত অবধি সে ইন্টারনেটে আন্তর্জাতিক শিল্পীদের কাজ বিশ্লেষণ করত, খাতায় স্কেচ আঁকত। প্রতিটি অভিনব পদ্ধতি সে নিজ হাতে কারখানায় পরীক্ষা করে দেখত। তার বৃদ্ধা জননী যখন মাঝরাতে তাকে এভাবে পরিশ্রম করতে দেখতেন, তখন তার নয়নযুগল সিক্ত হয়ে উঠত। তিনি কোনো বাক্য ব্যয় করতেন না, কেবল নীরবে 1 কাপ গরম পানীয় টেবিলে নামিয়ে রাখতেন। কাশীতে তখন পর্যটকদের ভিড় বাড়ছিল এবং নিত্য নতুন বিলাসবহুল রিসর্ট, বুটিক ক্যাফে ও হেরিটেজ হোটেল নির্মাণ হচ্ছিল। ব্যবসায়ীরা নান্দনিক সাজসজ্জার উপর জোর দিচ্ছিলেন। একদিন অর্ণব অনেকটাই সাহস বুকে নিয়ে সদ্য নির্মিত একটি বিলাসবহুল ক্যাফের মালিকের দ্বারস্থ হল। সে প্রস্তাব দিল, মহাশয়, আমি আপনার সদর দরজার পাশের দেওয়ালটি সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে একটি টেরাকোটা মিউরাল দিয়ে সাজিয়ে দেব। যদি আপনার কাজ মনোপুত হয়, তবেই পরবর্তী চুক্তির কথা ভাববেন। ক্যাফে মালিক প্রথমটায় অবাক হলেও ভাবলেন, মাগনায় কাজ পেলে ক্ষতি কি? তিনি তৎক্ষণাৎ সম্মতি প্রদান করলেন। অর্ণব টানা 3টে দিন ওই দেওয়ালের পেছনে অক্লান্ত মেহনত করল। সে কাশীর দশাশ্বমেধ ঘাটের ত্রিমাত্রিক রূপ ফুটিয়ে তুলল। বহমান স্রোত, আরতির প্রদীপ, শিবলিঙ্গ এবং ঠিক ওপরে খোদাই করা ওং নমঃ শিবায়। যখন সম্পূর্ণ ভাস্কর্যটি রূপ পেল, তখন মালিক বিস্ময়ে পলকহীনভাবে তাকিয়ে রইলেন। তিনি অভিভূত হয়ে বললেন, দাদা,
আপনার তো অনবদ্য সৃষ্টি, এত নিপুণতা কোথায় আয়ত্ত করলে? অর্ণব অত্যন্ত বিনীত স্বরে জবাব দিল, বাস্তবতার পাঠশালা শিখিয়েছে আজ্ঞে, আর বাকিটুকু আমার সাধনা। তাহলে কি কাজটা আমি পেয়ে গেলাম? ওই একটি নজরকাড়া মিউরাল থেকেই দ্বিতীয় হোটেলের বরাত চলে এলো, তারপর দ্বিতীয়টি থেকে তৃতীয়টি। অল্প সময়ের মধ্যেই অর্ণবের হাতে কাজের আর কোনো আকাল রইল না। সে প্রথমে একটি সহকারীকে নিয়োগ করল, এরপর আরও কয়েকজন দক্ষ কারিগরকে নিয়ে একটি পূর্ণাঙ্গ স্টুডিও গড়ে তুলল। সে নিজের সংস্থার নামকরণ করল অর্ণব সেরামিক্স অ্যান্ড স্কাল্পচার। সারা পাড়ায় হইচই পড়ে গেল, শুনছিস, সেই আমাদের পাড়ার কুমোর অর্ণব এখন নাকি শহরের নামি দামি জায়গায় ওর বানানো মূর্তি বসছে। যেসব প্রতিবেশীরা আগে তাকে মাকামাটির লোক বলে উপহাস করত, আজ তারাই তাকে খাতির করে ডাকতে শুরু করল, দাদাভাই, সময় পেলে আমাদের ড্রয়িং রুমেও একটা টেরাকোটার পিস বানিয়ে দিও। রিয়ার কানেও এই অপ্রত্যাশিত সংবাদটি পৌঁছল এক আত্মীয়ের মাধ্যমে। হ্যাঁ রে রিয়া, তোর প্রাক্তন স্বামী তো এখন বিরাট বিখ্যাত হয়ে গেছে। কাশীর নাম করা রিসর্টগুলোতে ওর তৈরি ভাস্কর্য বসানো হচ্ছে। রিয়া প্রথমটায় এই কথা হজম করতে পারল না। সে ওই দিন সন্ধ্যায় তার পুরনো সইকে কল করল। খবরের সত্যতা যাচাই হয়ে গেল। রিয়ার মনে হলো পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। তার বুকের ভেতর তীব্র আলোড়ন সৃষ্টি হল। তবে তার পুরনো দাম্ভিকতা পুনরায় ফড়া তুলে দাঁড়াল। তাতে আমার কি, 2 পয়সা কামাতে শিখেছে, আর কি এমন মহৎ কাজ করেছে? সে নিজের মনকে সান্ত্বনা দিল এবং বিষয়টি ঝেড়ে ফেলার ভান করল। কিন্তু বাস্তব জগৎ তো আর মিথ্যে সান্ত্বনায় চলে না। পিত্রালয়ের অর্থনৈতিক কাঠামো ক্রমশ ভেঙে পড়তে শুরু করল। মায়ের কিডনির অসুখ মারাত্মক আকার ধারণ করল। চিকিৎসক অবিলম্বে ডায়ালিসিস শুরু করার নির্দেশ দিলেন। ব্যাংকে কোনো সঞ্চয় অবশিষ্ট ছিল না। রিয়ার অনুজ ভ্রাতারা তখনও রোজগার করার মতো সাবালক হয়নি। পাওনাদারের চাপ বাড়ছিল। যেসব হিতাকাঙ্ক্ষীরা আগে মিষ্টি কথা বলতো, তারা এখন প্রয়োজন বুঝে মুখ ফিরিয়ে নিতে শুরু করল। মাঝে মধ্যে কোনো বয়স্কা প্রতিবেশী এসে পরামর্শ দিত, বাছা, নিজের সংসারে ফিরে যাওয়াই তো ভালো, আর কতকাল বাপের ঘাড়ে বসে খাবি? রিয়া দম্ভের সাথে জবাব দিত, আমি ঠিক চালিয়ে নেব। তবে তার অন্তরাত্মা অজানা আতঙ্কে কেঁপে উঠত। সে চাকরির সন্ধান করল, প্রাইভেট কোম্পানিতে ইন্টারভিউ দিল, কিন্তু কোথাও শিঁকে ছেড়ল না। কেউ তাকে হস্তশিল্প শিখতে বলল, কেউ বা বিউটি পার্লার খোলার উপদেশ দিল। রিয়া ছোটখাটো সেলাইয়ের কাজ ধরল বটে, তবে তা থেকে যে সামান্য পারিশ্রমিক আসত, তাতে ওষুধের অর্ধেক দামও উঠত না। 4টে বছর অতিক্রান্ত হল। 5ম বর্ষে পদার্পণ করল। একদিন রিয়া স্থানীয় হাটে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে বেরিয়েছিল। পথের ধারে একটি হস্তশিল্প ও মাটির সামগ্রীর বড় কারখানা ছিল। কারখানার গেটে একটি বিজ্ঞাপনের নোটিশ সাঁটানো ছিল, মাটি ছানার কারিগর চাই, ঠিকা কাজ, রোজের হিসেবে পারিশ্রমিক। রিয়ার পা দুটো সেখানে থমকে দাঁড়াল। সে লেখাকার দিকে তাকিয়ে রইল, বারবার চোখ বোলাল। তার মস্তিষ্কের ভেতর এক প্রলয়ঙ্করী ঝড় বয়ে গেল। বেশ কিছুক্ষণ সে স্থানুবৎ দাঁড়িয়ে রইল। তারপর সমস্ত দ্বিধা ঝেড়ে সে ভেতরে প্রবেশ করে মালিককে প্রশ্ন করল, দিনমজুরির হার কত? কারখানার মালিক নির্দিষ্ট টাকার অঙ্কটি জানালেন। রিয়া মনে মনে অঙ্ক কষল, মায়ের চিকিৎসা, বাজারের খরচ, ভাইদের স্কুলের বেতন। সে একটি দীর্ঘশ্বাস মোচন করে জানাল, আমি সম্মত, আগামীকাল সকাল থেকেই কাজে যোগ দেব। ওই বিশেষ রাতটি রিয়ার জীবনে সবচেয়ে যন্ত্রণাদায়ক আর দীর্ঘ মনে হল। সে বারবার ভাবতে লাগল যে সে এটা কী সিদ্ধান্তে উপনীত হল। যে পেশাকে সে অর্ধদশক পূর্বে চরম অবজ্ঞা করে নিজের সাজানো বাগান থচনচ করেছিল, আজ নিয়তির পরিহাসে সেটাই তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন হতে চলেছে। তবে যখন পাশের ঘর থেকে মায়ের যন্ত্রণাকাতর গোঙানি কানে এলো এবং ওষুধের কৌটো সম্পূর্ণ শূন্য দেখাচ্ছিল, তখন মিথ্যে অহমিকাকে আঁকড়ে ধরে বসে থাকার কোনো অবকাশই আর অবশিষ্ট রইল না। পরের দিন প্রভাতে রিয়া প্রথমবারের জন্য নিজের 2 হাতে কাঁচা মাটি তুলে নিল। সামনে একটি কাঠের ছাঁচ রাখা ছিল আর 1 গামলা ভেজা কাদা। তার আঙুলগুলো থরথর করে কাঁপছিল। যখন সে মাটির প্রথম দলাটি ছাঁচে ফেলল, তখন তার মানসপটে অর্ণবের মুখচ্ছবি ভেসে উঠল।
সেই অর্ণব যে ঠিক এইভাবেই কাদামাটি দিয়ে মূর্তি গড়ত আর যাকে স্বামী হিসেবে পরিচয় দিতে তার এককালে চরম কুণ্ঠা বোধ হতো, আজ সেই একই কর্ম তার নিজের জীবিকা হয়ে দাঁড়িয়েছে। দ্বীপ্রহরের সূর্য তখন মাথার ওপর আগুন ঝরাচ্ছে। এক নাগাড়ে বসে মাটি মাখতে মাখতে তার মেরুদণ্ড টনটন করতে শুরু করল। ভ্রু বেয়ে ঘাম গড়িয়ে চোখের পাতায় পড়ছিল, হাতের পেশিগুলো অবশ হয়ে আসছিল। তবুও রিয়া থমকে গেল না। সে ওই মুহূর্তে অন্য কোনো চিন্তাকে প্রশ্রয় দেয়নি, না ফেলে আসা অতীত, না আগামীর শঙ্কা। সে কেবল যন্ত্রের মতো কাজ করে চলল। পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকজন পরিচিত মুখ তাকে ঠিকই চিনে ফেলল। ফিসফাস শুরু হল। কেউ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল, কেউ বা অস্বস্তিতে দ্রুত পা চালিয়ে স্থান ত্যাগ করল। রিয়া খুব ভালো করেই টের পাচ্ছিল যে সমাজ তাকে পর্যবেক্ষণ করছে, তবে এখন আর তার লোকলজ্জার ভয় করার মতো বিলাসিতা ছিল না। বাড়িতে মায়ের জীবনদায়ী ইঞ্জেকশন কেনার টাকা জোগাড় করাটাই তখন প্রধান লক্ষ্য। ওই একই শহরে ঠিক সেই কাঠ ফাটা দুপুরে একটি ঝকঝকে দামি এসইউভি প্রাচীন রাস্তা ধরে অগ্রসর হচ্ছিল। গাড়িটির গায়ে সোনালি অক্ষরে খোদাই করা ছিল অর্ণব সেরামিক্স। অর্ণব একটি নির্মীয়মান হেরিটেজ সাইটের কাজ পরিদর্শন করতে যাচ্ছিল। তার দৃষ্টি ছিল জানলার বাইরে, রাস্তার উপর। আচমকাই সে কারখানার শেডের নিচে একটি অতি পরিচিত অবয়ব দেখতে পেল। শাড়ির অচল, ঠিক সেই একই গড়হন, চেনা বসার ভঙ্গি এবং হাতে মাটির প্রলেপ। তার অন্তরাত্মা এক লহমায় মানুষটিকে চিনে ফেলল। সে চালককে নির্দেশ দিল, গাড়িটা সাইড করো। গাড়ি ব্রেক কষল। অর্ণব দরজা খুলে রাস্তায় নামল এবং অত্যন্ত ধীর পদক্ষেপে সেই কারখানার দিকে অগ্রসর হতে লাগল। রিয়া কারো ভারী জুতোর শব্দ শুনতে পেল। সে অনুমান করল হয়তো নতুন কোনো খদ্দের বরাত দিতে এসেছে। সে মাখানো মাটি থেকে মুখ তুলে তাকাল। তার ঠিক সামনেই অর্ণব দণ্ডায়মান। সেই চিরপরিচিত দুটি চোখ, সেই একই প্রশান্ত অভিব্যক্তি। তবে আজ সেই চেহারায় এমন এক আধিজাত্য আর গাম্ভীর্য ছিল যা পূর্বে কখনো পরিলক্ষিত হয়নি। দীর্ঘ 5 বছরের নিরলস সাধনা, অমানুষিক মেহনত এবং অর্জিত সাফল্যের আত্মবিশ্বাস সম্পূর্ণভাবে তার ব্যক্তিত্বে প্রতিফলিত হচ্ছিল। রিয়ার যেন হৃদস্পন্দন সাময়িকভাবে বন্ধ হয়ে গেল। তার মুষ্টিবদ্ধ হাতের মাটির দলাটি নিচে ছিটকে পড়ল। তার দৃষ্টি অশ্রুজল হয়ে উঠল, আর বাকশক্তি যেন রহিত হয়ে গেল। 60টি মাস, অজস্র বিনিদ্র রজনী, অগণিত বেদনার মুহূর্ত, সব কিছু যেন এই একটি মহেন্দ্রক্ষণে এসে একেবারে স্তব্ধ হয়ে গেল। আশেপাশে উপস্থিত জনা কয়েক কৌতূহলী মানুষ দাঁড়িয়ে এই নাটকীয় দৃশ্য উপভোগ করতে লাগল। অর্ণব তাদের দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করল না। সে অত্যন্ত সংযত ও সাবলীল কণ্ঠে প্রশ্ন করল, "কিরকম আছো তুমি রিয়া?" রিয়ার কণ্ঠস্বর যেন বাষ্পরুদ্ধ হয়ে আসছিল। সে বহু কষ্টে ঢোক গিলে উত্তর দিল, "নিয়তি আমাকে ঠিক যে পর্যায়ে এনে দাঁড় করিয়েছে তেমনই আছি।" অর্ণব কয়েক সেকেন্ডের জন্য মৌন রইল। এরপর সে ধীরে সুস্থে বলল, "ভাগ্যবস্তুটি তো আমরা নিজেদের কর্মফল দিয়েই নির্মাণ করি, সেটা সুপ্রসন্ন হোক বা বিরূপ।" এই বাক্যগুলো বিন্দুমাত্র শ্লেষাত্মক বা আক্রমণাত্মক ভঙ্গিতে উচ্চারিত হয়নি, তবুও কথাগুলোর অন্তর্নিহিত ভার যেন হিমালয়ের চেয়েও অধিক অনুভূত হল। রিয়া লজ্জায় নিজের দৃষ্টি মাটির দিকে নামিয়ে নিল। অর্ণব নিচু হয়ে নিচে পড়ে থাকা মাটির ছাঁচটি তুলে নিল এবং সেটি পুনরায় রিয়ার হাতের দিকে এগিয়ে দিল। এই অতি সাধারণ একটি ইঙ্গিতের আড়ালে অনেক গভীর দর্শন নিহিত ছিল। এরপর সে অত্যন্ত কোমল স্বরে জানতে চাইল, "কাকিমা, এখন কেমন আছেন?" রিয়ার 2 গাল বেয়ে অঝরে ধারা বইতে শুরু করল। সে কাঁপা কাঁপা গলায় জবাব দিল, "খুবই মুমূর্ষ অবস্থা, ডায়ালিসিস শুরু করতে হবে।" অর্ণব ক্ষণকাল কি যেন চিন্তা করল, তারপর গম্ভীর স্বরে বলল, "আগামীকাল সকালে আমার স্টুডিওতে একবার দেখা করো। ওনার চিকিৎসার যাবতীয় বন্দোবস্ত হয়ে যাবে।" রিয়া চমকে উঠে তাকাল। সে আহত স্বরে বলল, "আমি তো তোমার কাছে কোনো করুণা ভিক্ষা করতে আসিনি।" অর্ণব তাকে মাঝপথেই থামিয়ে দিয়ে প্রত্যুত্তর দিল, "আর আমিও এখানে পুরনো অপমানের শোধ তুলতে আসিনি।" 2 প্রাক্তনের মাঝখানে এক গভীর নিস্তব্ধতা বিরাজ করতে লাগল। চারপাশের কোলাহল যেন মুহূর্তে উধাও হয়ে গেল। অদূরে কোনো এক মঠে সন্ধ্যারতির শঙ্খধ্বনি বেজে উঠল। সেই পবিত্র শব্দ যেন এই অপ্রত্যাশিত পুনর্মিলনের নীরব সাক্ষী হয়ে রইল। ভিড় করে থাকা উৎসুক জনতা এতক্ষণে আজ করতে পেরেছিল যে এটি কোনো সাধারণ ক্রেতা বিক্রেতার কথোপকথন নয়,
তারা একে একে সেখান থেকে সরে পড়ল। অর্ণব নিজের গাড়ির দিকে অগ্রসর হওয়ার সময় শেষবারের মতো ঘাড় ঘুরিয়ে তাকাল। রিয়া তখনও ঠিক সেই জায়গাতেই প্রস্তর মূর্তির মতো দাঁড়িয়েছিল। তার কাদামাখা হাত দুটো ঝুলছিল, শরীর অবসন্ন দেখাচ্ছিল, গাল দুটো অশ্রুস্নাত ছিল। কিন্তু এত কিছুর পরেও তার বিষণ্ণ অবয়বে আজ দীর্ঘকাল পর এক চিলতে স্বস্তির ছায়া লক্ষ্য করা গেল, যেন তার বুকের উপর চেপে থাকা কোনো পাষাণ ভার আজ সামান্য হলেও লাঘব হয়েছে। নির্দিষ্ট দিনে রিয়া তার মায়ের মেডিকেল রিপোর্টগুলো সঙ্গে নিয়ে অর্ণবের নিজস্ব কর্মস্থলে গিয়ে হাজির হল। এই স্টুডিওটি বিশাল আয়তনের না হলেও অত্যন্ত সুসজ্জিত ও রুচিশীল ছিল। চারদিকের দেওয়াল জুড়ে অর্ণবের স্বহস্তে নির্মিত অপূর্ব সব পোড়ামাটির ফলক শোভা পাচ্ছিল। ভেতরের একটি প্রশস্ত কক্ষে তার সহকারীরা নিজ নিজ কাজে মগ্ন ছিল। আধুনিক কম্পিউটারের স্ক্রিনে 3D মডেলিংয়ের কাজ চলছিল। একটি টেবিলে আধুনিক সেরামিক গ্লেজিংয়ের নানা নমুনা সাজানো ছিল। রিয়া বিস্ময় ভরা চোখে এই গোটা পরিবেশটা পর্যবেক্ষণ করতে লাগল। তার অবচেতন মনে ধারণা ছিল যে অর্ণব হয়তো এখনও সেই ভাঙাচোরা কারখানাতেই পড়ে আছে, কিন্তু এই অত্যাধুনিক স্টুডিও দেখে সে আক্ষরিক অর্থেই হতভম্ব হয়ে গেল। যে মানুষটিকে সে নিছক এক সাধারণ কারিগর ভেবে 5 বছর আগে ছুঁড়ে ফেলেছিল, সে আজ শূন্য থেকে সম্পূর্ণ নিজের যোগ্যতায় এমন এক সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে। অর্ণব মনোযোগ সহকারে মায়ের শারীরিক পরীক্ষার রিপোর্টগুলো খতিয়ে দেখল। এরপর সে শহরের এক বিখ্যাত নেফ্রোলজিস্টকে সরাসরি কল করল। বিস্তারিত আলোচনা হল এবং আগামী সোমবারই ডায়ালিসিস শুরুর সময় ধার্য হয়ে গেল। মুখ ফুটে একটি কথা উচ্চারণ না করে চিকিৎসার সম্পূর্ণ অর্থনৈতিক দায়ভার সে নিজের কাঁধে তুলে নিল। যখন সহকারী এসে রিপোর্টগুলো নিয়ে গেল, তখন রিয়া সেই কেবিনে অর্ণবের সাথে একা রয়ে গেল। সে অতি কষ্টে নিজের আবেগ নিয়ন্ত্রণ করে বাষ্পরুদ্ধ কণ্ঠে বলল, অর্ণব, পারলে আমাকে মার্জনা করে দিও। আমি সেদিন তোমাকে ত্যাগ করিনি, বরং নিজের মনুষ্যত্বকে বিসর্জন দিয়েছিলাম। আমার ভ্রান্ত ধারণা ছিল যে আভিজাত্য কেবল বাইরের পোশাক আর ব্যাংক ব্যালেন্স থেকে আসে, সমাজের লোকজনের হাততালি থেকে আসে। অথচ আজ আমি মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি যে প্রকৃত সম্মান একে অপরের বিপদে ঢাল হয়ে দাঁড়ানোর মধ্যে নিহিত, আপনজনকে তার নিজস্ব সত্তায় গ্রহণ করার মধ্যে নিহিত। তার এই স্বীকারোক্তির মধ্যে বিন্দুমাত্র ছলনা বা কৃত্রিমতা উপস্থিত ছিল না। বিগত 5টা বছরের জমে থাকা আত্মগ্লানি যেন আজ কথার রূপ ধরে বেরিয়ে আসছিল। অর্ণব একটি দীর্ঘশ্বাস মোচন করল। তার স্মৃতিতে পুনরায় সেই অভিশপ্ত রজনীর কথা ভেসে উঠল, যেদিন তার গোটা জগৎ শূন্য হয়ে গিয়েছিল। মা শোকে শয্যাশায়ী হয়েছিলেন, আর সে একাকী বসে ডায়েরির পুরনো নকশাগুলোর দিকে তাকিয়ে শপথ নিচ্ছিল। সেই চরম হতাশার রাতে সে ধ্বংসাত্মক প্রতিশোধ স্পৃহার পথ বেছে নেয়নি, বরং নিজেকে আমূল পাল্টে ফেলার কঠিন পথটি নির্বাচন করেছিল। আর আজ সেই যুগান্তকারী পরিবর্তনে তাকে এই সাফল্যের শিখরে এনে বসিয়েছে। সে শান্ত অথচ স্থির দৃষ্টিতে প্রশ্ন করল, যদি কোনো জাদু বলে সময়কে আবার সেই পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়, তবে তুমি তোমার জীবনের কোন অধ্যায়টি পরিবর্তন করতে চাইবে? রিয়া 1 সেকেন্ডের জন্যও চিন্তা না করে অবলীলায় জবাব দিল, আমি কোনো অবস্থাতেই তোমার হাতটা ছেড়ে আসতাম না। উচ্চারিত কথাগুলো অত্যন্ত সাদামাটা হলেও তার গভীরে লুকিয়েছিল অর্ধ দশকের এক সুদীর্ঘ তপস্যা ও উপলব্ধি। স্টুডিওর কাঁচের জানলা ভেদ করে আসা বিকেলের সোনালি রোদ তাদের দুজনের অবয়বের ওপর এসে ঠিকরে পড়ছিল, যেন সঙ্গীত মহাকাল স্বয়ং এই পবিত্র পুনর্মিলনের নীরব সাক্ষী হিসেবে উপস্থিত রয়েছে। অর্ণব অত্যন্ত ধীর ও পরিণত কণ্ঠে বলল, কোনো আত্মিক বন্ধন এমনি এমনি ছিন্ন হয়ে যায় না, তাকে জোরপূর্বক ছিন্ন করা হয়। আর যদি উভয় পক্ষই মন থেকে সত্যিই আকাঙ্ক্ষা করে, তবে সেই ছিন্ন সুতো পুনরায় জোড়াও লাগানো সম্ভব। তবে এবারে সেই গাঁটচড়া বাধা হবে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে, সম্পূর্ণ সমমর্যাদার সাথে। রিয়ার বিষণ্ণ চোখে এক নতুন ভোরের আশার আলো ঝিলিক দিয়ে উঠল। সে দৃঢ়তার সাথে বলল, আমি সম্পূর্ণ প্রস্তুত, অতীত থেকে জীবনের চরমতম শিক্ষাটি গ্রহণ করে।
ঠিক 2.5 মাস অতিক্রান্ত হওয়ার পর কাশীর এক প্রাচীন শিব মন্দিরের চত্বরে সুন্দর করে পুষ্পসজ্জা করা হয়েছিল। সেখানে কোনো এলাহি আয়োজন ছিল না, কোনো লোক দেখানো জাঁকজমক বা সানাইয়ের রসনাই ছিল না। কেবল পুরোহিত মশাই উপস্থিত ছিলেন, উভয় পক্ষের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ছিলেন, আর ছিল মন্দিরের পবিত্র ঘণ্টার ধ্বনি। অর্ণব পরম মমতায় রিয়ার হাতটি নিজের হাতের মুঠোয় তুলে নিল। সে নিচু স্বরে বলল, আমাদের এই নতুন পথচলা আর কোনো সামাজিক বাধ্যবাধকতার নয়, বরং আত্মার বোঝাপড়ার। রিয়ার দুচোখ বেয়ে আনন্দের জল গড়িয়ে পড়ল। তবে এবারের অশ্রু কোনো অনুতাপের ছিল না, বরং জীবনের এক গভীরতম উপলব্ধির। মহল্লার যে সমস্ত কৌতূহলী প্রতিবেশীরা একদা তাদের বিচ্ছেদ নিয়ে আড়ালে কুৎসা রটাত, আজ তারাই সামনে দাঁড়িয়ে নবদম্পতিকে প্রাণ ভরে আশীর্বাদ জ্ঞাপন করছিল। যে ঈর্ষান্বিত রমণীরা একদিন কুমোরের বউ বলে চরম উপহাস করেছিল, আজ এই দৃশ্য দেখে তাদেরও চোখ ছলছল করে উঠল। এই দ্বিতীয় বিবাহের কিছুদিন পর রিয়া অর্ণবের মূল স্টুডিওর একটি ফাঁকা দেওয়াল লক্ষ্য করল। সে আবদারের সুরে বলল, আমি চাই এই দেওয়ালটিতে আমার নিজের হাতে কিছু একটা খোদাই করতে। অর্ণব বেশ কৌতূহলী হয়ে প্রশ্ন করল, কি বানাতে চাও তুমি? রিয়া উত্তর দিল, এমন একজন নারীর অবয়ব যিনি তার কন্যা সন্তানের হাতে মাটির ছাঁচ তুলে দিতে দিতে উপদেশ দিচ্ছেন, মা, নিজের ভেতরের সৃজনশীলতা বা শ্রমকে কখনো তুচ্ছ জ্ঞান করো না। কথাটি শুনে অর্ণবের চোখ আনন্দে সিক্ত হয়ে উঠল। সে সস্নেহে বলল, অবশ্যই বানাও, আর সেই ভাস্কর্যের ঠিক নিচে স্পষ্ট অক্ষরে খোদাই করে দিও। পেশা কখনো হীন হয় না, হীন হয় মানুষের দৃষ্টিভঙ্গি। এর কয়েক সপ্তাহ পর থেকেই রিয়া তাদের এলাকার এমন সব দুস্থ মহিলাদের একত্রিত করতে শুরু করল যাদের নিজস্ব উপার্জনের কোনো দিশা ছিল না এবং যারা সারা দিন কেবল অন্দরমহলের ঘেরাটোপে বন্দী থাকত। সপ্তাহের প্রতি রবিবার তাদের স্টুডিওতে জনা 6 মহিলা এসে জড়ো হতো। মাটি মাখানো হতো, ছাঁচ তৈরি হতো, আর সবার মুক্ত হাসি বাতাসে প্রতিধ্বনিত হতো। রিয়া তাদের অত্যন্ত যত্নের সাথে টেরাকোটার গয়না ও পুতুল বানানো শেখাত এবং কাজের ফাঁকে ফাঁকে এই মহামূল্যবান পাঠও দিত যে বাইরের আবরণ বা পেশা দেখে কখনো কোনো ব্যক্তির যোগ্যতার পরিমাপ করা উচিত নয়। একদিন বিকেলে অর্ণব সাইট থেকে পরিদর্শনের শেষে বাড়ি ফিরল। সে দেখল রিয়া বারান্দায় সেই অসহায় মহিলাদের মাঝখানে বসে আছে। প্রত্যেকের হাতে মাটির প্রলেপ রয়েছে এবং তারা অত্যন্ত নিপুণভাবে সুন্দর সুন্দর নকশা তৈরি করছে। অর্ণব সদর দরজার কাছে দাঁড়িয়ে এই অপূর্ব দৃশ্যটি নয়ন ভরে দেখল এবং নিজের মনে মনে বিড়বিড় করে উচ্চারণ করল, একেই বলে মানুষের প্রকৃত যোগ্যতা, যা পেশা দিয়ে নয় বরং তার মানবিকতা দিয়ে বিচার্য। কাশীর সেই প্রাচীন গোলকধাঁধার মতো গলিগুলো আজ ঠিক আগের মতোই বিদ্যমান রয়েছে। গঙ্গার পবিত্র ধারা আজও একইভাবে বয়ে চলেছে। মঠ ও মন্দিরের ঘণ্টাধ্বনি আজও নিয়ম করে অনুরণিত হয়। পার্থক্য কেবল এইটুকু যে আজকাল যখন কোনো অল্পবয়সী ছেলে কোনো কারিগরকে ধুলোমাখা হাতে কাজ করতে দেখে নাক সিটকে বলে, এটা তো ছোট লোকের কাজ, ঠিক তখনই সেই গলিরই কোনো এক বর্ষীয়সী রমণী তাকে পথ হাটকে বলে ওঠে, ওরে বোকা, মেহনত বা শিল্পসৃষ্টি কখনো হীন হতে পারে না, চল তোকে ওই মৃৎশিল্পী অর্ণবের গল্পটা শোনাই। আর সেই অনুপ্রেরণাদায়ক আখ্যানটি হল অর্ণবের, সেই লড়াকু যুবকের যে কাদা মাটি দিয়ে নিজের গোটা জীবনকে শিল্পে রূপান্তরিত করেছে। কাশীর সেই প্রাচীন গোলকধাঁধার মতো গলিগুলো আজ ঠিক আগের মতোই বিদ্যমান রয়েছে। গঙ্গার পবিত্র ধারা আজও একইভাবে বয়ে চলেছে। মঠ ও মন্দিরের ঘণ্টাধ্বনি আজও নিয়ম করে অনুরণিত হয়। পার্থক্য কেবল এইটুকুই যে আজকাল যখন কোনো অল্পবয়সী ছেলে কোনো কারিগরকে ধুলোমাখা হাতে কাজ করতে দেখে নাক সিটকে বলে, এটা তো ছোট লোকের কাজ, ঠিক তখনই সেই গলিরই কোনো এক বয়স্বী রমণী তাকে পথ আটকে বলে ওঠে, ওরে বোকা, মেহনত বা শিল্পসৃষ্টি কখনো হীন হতে পারে না, চল তোকে ওই মৃৎশিল্পী অর্ণবের গল্পটা শোনাই। আর সেই অনুপ্রেরণাদায়ক আখ্যানটি হল অর্ণবের, সেই লড়াকু যুবকের,
যে কাদামাটি দিয়ে নিজের গোটা জীবনকে শিল্পে রূপান্তরিত করেছে, সেই অভিমানী নারীর যে বাস্তবতার রুক্ষ মাটিতে হোঁচট খেয়ে নিজের ভুল বুঝতে পেরেছে এবং আপন অহমিকাকে চিরতরে বিসর্জন দিয়েছে, আর সেই পবিত্র সম্পর্কের যাকে একদা পরিস্থিতির নির্মম পরিহাস ছিন্ন করেছিল এবং পরবর্তীতে পরিণত মননশীলতা আবার এক সূত্রে বেঁধে দিয়েছে। কারণ কর্ম কখনোই নিচু নয়, নিচু হলো আমাদের চিন্তাধারা। আর যেদিন আমাদের চিন্তার পরিধি প্রসারিত হয়ে যায়, ঠিক সেদিনই প্রতিটি পেশা মহৎ হয়ে ওঠে, প্রতিটি মানুষ তার নিজ গুণে মহান হয়ে যায়। অর্ণবের এই সাফল্যের উপাখ্যান কিন্তু এখানেই সমাপ্ত হয় না। মূলত এই ঘটনাটি ছিল এক সুদীর্ঘ যাত্রার এক চমৎকার শুভ সূচনা মাত্র। সময়ের চাকা যত সামনের দিকে এগোতে লাগল, অর্ণব সেরামিক্স অ্যান্ড স্কাল্পচারের সুখ্যাতি সমগ্র উত্তরপ্রদেশ জুড়ে সমাদৃত হতে শুরু করল। লখনৌয়ের বিলাসবহুল রিসর্ট, প্রয়াগরাজের আধুনিক রেস্তোরাঁ, আগ্রার হেরিটেজ গেস্ট হাউস, প্রায় সব প্রান্ত থেকেই কাজের বরাত আসতে শুরু করল। অর্ণব তার সংস্থার পরিধি বাড়াল, সেখানে আরও অনেক কর্মীকে নিযুক্ত করল। সে বিশেষ করে সেই সব পিছিয়ে পড়া যুবকদের কাজের সুযোগ করে দিল যারা প্রতিভাবান হওয়া সত্ত্বেও কোনো সঠিক প্ল্যাটফর্ম পাচ্ছিল না। সে নিজের জীবন দিয়ে খুব ভালো মতোই জানত যে প্রতিভা থাকা সত্ত্বেও যোগ্য সুযোগ না পাওয়ার যন্ত্রণা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। রিয়াও সময়ের সাথে সাথে নিজের এই প্রশিক্ষণ কেন্দ্রটিকে এক নতুন এবং বৃহত্তর মাত্রা প্রদান করল। তার সেই রবিবারের সাপ্তাহিক কর্মশালা এখন প্রাত্যহিক বিদ্যালয়ে রূপান্তরিত হল। প্রথমে 10 জন দুস্থ নারী, এরপর 15 জন, এবং দেখতে দেখতে সংখ্যাটা 20-তে গিয়ে ঠেকল। সে তার এই অভিনব উদ্যোগের একটি সুন্দর নামকরণ করল, সৃজনশীলতা ও স্বনির্ভরতা। সে ওই অসহায় নারীদের কেবল মাটির কাজই শেখাত না, বরং তাদের অন্তরে এই অটুট বিশ্বাসটিও গেঁথে দিত যে কোনো মানুষের প্রকৃত মর্যাদা তার পেশা দ্বারা পরিমাপ করা যায় না, বরং তার ভেতরের ইচ্ছা শক্তি আর দৃঢ় সংকল্প দ্বারাই প্রমাণিত হয়। এরপর একদিন এক স্থানীয় সংবাদপত্রের সাংবাদিক অর্ণবের একটি বিশেষ সাক্ষাৎকার গ্রহণ করতে এলেন। তিনি অত্যন্ত কৌতূহলবশত প্রশ্ন করলেন, নিজের এই দীর্ঘ সংগ্রামমুখর জীবন থেকে আপনি সবচেয়ে মূল্যবান কোন শিক্ষাটি অর্জন করেছেন? অর্ণব কয়েক মুহূর্ত নীরব থেকে গভীরভাবে চিন্তা করে তারপর অত্যন্ত সংযত স্বরে জবাব দিল, যখন কোনো ব্যক্তি আপনার পেশাকে তাচ্ছিল্য করে বা আপনাকে ছোট করার চেষ্টা করে, তখন তাকে তাৎক্ষণিক বাক্যবাণে জবাব দেবেন না, বরং আপনার নীরব পরিশ্রম দিয়ে তার যোগ্য জবাব দিন। আর যখন নিয়তির ফেলে সেই একই ব্যক্তি চরম দুর্দশায় পতিত হয়ে আপনার পথে এসে দাঁড়ায়, তখন প্রতিশোধ চরিতার্থ না করে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। কারণ প্রতিশোধের আগুনে অন্যকে পোড়ানো খুব সহজ কাজ, কিন্তু কারোর জীবনে ইতিবাচক পরিবর্তন আনাটাই হল সবচেয়ে মহান কাজ। পরদিন সংবাদপত্রে সেই সাক্ষাৎকারটি বিশাল করে ছাপা হল। শহরের অসংখ্য মানুষ তা আগ্রহ ভরে পাঠ করল। সেদিন কাশীর সেই পুরনো সরু গলিতে অর্ণবের স্টুডিওর বাইরে শয়ে শয়ে মানুষ এসে ভিড় জমাল। সকলেই তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাতে উপস্থিত হয়েছিল। আর সেই বিশাল জনসমুদ্রের একেবারে শেষ প্রান্তে নীরব দর্শকরূপে দাঁড়িয়েছিল রিয়া। তার চোখে মুখে এক তৃপ্তির হাসি খেলা করছিল। এই হাসি নিছক এক সফল স্বামীর স্ত্রী হওয়ার অহংকারের ছিল না, বরং এই ভেবে তার অন্তর শান্তিতে ভরে উঠেছিল যে সে ঠিক সময় থাকতে উপলব্ধি করতে পেরেছে মানুষের প্রকৃত উচ্চতা বা সম্মান আসলে কোন জিনিসের মধ্যে নিহিত থাকে। দর্শক বন্ধুরা, এই অনুপ্রেরণামূলক কাহিনীটি আপনাদের মন ছুঁয়ে গেলে আমাদের এই পরিবেশনাটি অবশ্যই লাইক করতে ভুলবেন না। এবং হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমাদের এই প্রয়াসটিকে কমপক্ষে 3 বার শেয়ার ও হাইপ করবেন, কারণ আপনাদের এই ছোট্ট একটি সমর্থন আমাদের আগামী দিনের কাজের জন্য অনেক বড় উৎসাহের কারণ হয়ে দাঁড়ায়। অন্যথায় এই ধরনের শিক্ষামূলক গল্পগুলো উপযুক্ত মানুষের কাছে পৌঁছানোর আগেই হারিয়ে যায় এবং তার প্রকৃত উদ্দেশ্য সফল হতে পারে না। আপনাদের নিজস্ব পরিমণ্ডল এবং কাছের মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করুন। নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা কোন প্রান্তিক শহর বা প্রত্যন্ত গ্রাম থেকে আমাদের এই গল্পটি উপভোগ করছেন। আমরা আপনাদের প্রতিটি মহামূল্যবান মতামত মনোযোগ সহকারে পাঠ করি এবং তার উত্তরও নিশ্চিতভাবে প্রদান করি।
আর ঠিক এই রকমই আরও নিত্য নতুন হৃদয়স্পর্শী ও বাস্তবমুখী গল্পের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। খুব দ্রুতই দেখা হচ্ছে আগামী কোনো চমৎকার গল্পে।